আসসালামু আলাইকুম এভরিওয়ান। বড়লোক স্বামী গল্পের 3 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। তিশাকে হলরুমে এনে দরজা ভিতর থেকে বন্ধ করলো প্রেম। ধাক্কা দিয়ে বিছানায় ফেলতে যাওয়ার আগে তিশা গলা উঁচু করে বলল, এই ভাই ওয়েট, মুখে অনেক দামি মেকআপ করেছি, এভাবে ধাক্কা দিয়ে ফেললে তো সব মেকআপ বিছানার চাদরে গিয়ে লাগবে। আমি নিচ থেকেই যাচ্ছি, দেখি আপনি আপনার কোন কালমা দেখান। প্রেম একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁট বাঁকিয়ে বলল, আজকেও বাদরামের মুখে দেখছি ঠোঁট লিপস্টিক দিয়েছে, তাও কড়া লাল, অনেক সুন্দর লাগছে। আসলেই তোমার মতো সুন্দর প্রেম মেয়ে পৃথিবীর বুকে এক পিসি। ওয়েট, একটা ছবি তুলে রুটাকে শান্ত করিয়ে। তিশা প্রথমে মুখ বাঁকিয়ে রাগ দেখালেও ভিতরে ভিতরে হাসি চেপে রাখলো। মনে মনে ভাবলো অবশেষে এই ছেলেও তার রূপের খাঁচায় বন্দী হয়েছে। সে বলল, মাফ করে দিয়েছি, গাদা পরে হলেও আমার মর্ম বুঝতে পারেছেন, এটাই অনেক। সিনিয়র ভাই নেন আপনার তো আইফোন, তুলুন তুলুন একটা কড়া ছবি তুলুন। প্রেম উৎসাহ নিয়ে বলল, সুন্দরী আপু একটু পাইট করুন, আপনাকে পাউট করলে বেবি ডল লাগবে। প্রশংসা শুনে তিশার মাথা আর উঁচু হলো। গর্বে ঠোঁট বাঁকিয়ে পুজ দিতেই প্রেম ক্লিক করে ছবি তুলল। তারপর গম্ভীর ভঙ্গিতে বলল, হয়ে গিয়েছে, নাম্বারটা যদি দিতেন পাঠিয়ে দিতাম। তিশা ব্রু উঁচিয়ে বলল, যে সে মানুষকে তিশা নাজেদ নাম্বার দেয় না ভাই। প্রেম গম্ভীর হয়ে উত্তর দিল, হ্যাঁ ঠিক বলেছেন আপু, কষ্ট পেলাম, বুক ভরা ব্যথা নিয়ে না হয় আপনাকে আপনার ছবিটাই দেখায়। ফার্স্ট রাবিশ ভাইয়া। এ প্রেম একটু মুহূর্তের কাছে এসে ফোনটা সামনে ধরে ছবিটা দেখায় তিশাকে। তারপর বলে, দেখ খবিশ মাইয়া তোর ছবি। তিশা সেই ছবি দেখে প্রেমের চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে। এটা কি দেখালো? একটা বানর লাল লিপস্টিক ঠোঁটে ঘষে আছে, মুখটা পারফিউম করে রেখেছে। তিশার অপর নিয়ে মেজাজ গরম হয়ে গেল। আপনি নিজের ক্ষমাখানা আয়নায় দেখেছেন? গলিলাল মতো দেখতে। প্রেম ব্রুকুসকে ঝাঁঝালো গলায় বলল, এই মেয়ে, দিব নাকি ডিম থেরাপি? তিশা মুচকি হেসে জবাব দিল, আপনার ওপর ট্রাট করে দেখুন, ভালো লাগলে পরে আমি সার্ভিস করে দেখব। মুখে মুখে তর্ক ছাড়া আর কিচ্ছু পারো না। আরো অনেক কিছু পারি, কিন্তু এই মুহূর্তে পারবো না। আমার একটা ড্রিম মাইট আছে না, আমার ড্রিম মাইট লাথি মেরে জানালা দিয়ে ফেলবো। কখন ফেলবেন একটু আগের ভাগে জানিয়ে দিয়েন। আমার বান্ধবী শিমলা মরিচাকে বলে নিচে থেকে কাজটা ধরে আনবো। আমার ড্রিম রেট সেম দাম, বিক্রি করলে মামলা হয়ে যাবে। প্রেম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। তেরে এসে তিশার চুলে মুঠি করে ধরতে তিশা চেঁচিয়ে উঠল, আরে ছাড় বেটা, চুল ছাড়, চুল এইসব এমনিতেই পড়ে যাচ্ছে, ছাড় করিলাম। চেঁচাতে চেঁচাতে প্রেম খানিকটা থমকে গেল। ভাবলো এভাবে চিৎকার করলে বাহিরে থেকে কেউ কিছু ভেবে বসতে পারে। তাড়াতাড়ি চুল ছেড়ে দিয়ে তার মুখ চেপে ধরে বলল, আরে কিছু করি নাই নাকি, এমন ভাবে চেঁচাচ্ছ মানে কি? তিশা মুখ ছাড়িয়ে আরো জোরে চেঁচিয়ে উঠল, ও মোর খুদা, মরে গেলাম রে প্রেম। প্রেম তুই আর প্রেম দিস না। প্রেম স্তব্ধ হয়ে বলল, নাউজুবিল্লাহ, মেয়ে তোমার ভয় নেই? তিশা গম্ভীর গলায় বলল, ভয়কে রোজ আমি কিচেন বেচি, এখন ধাক্কা দিবি নাকি সাইড দিবি? উফ, ছেলে পুলেদের জন্য পড়া লেখা করতে পারছি না ঠিক মতো। এই যাচ্ছ কোথায়? চুপ করেন বেটা, আপনার মুখ করে দেব ভোটা। চুপ থাক, যে কারণে তোকে এখানে আনা হলো তা তো এখনো বাকি। কি? প্রেম গভীর দৃষ্টিতে মেলে কাছে এগিয়ে এলো। হাত গুটিয়ে শার্টের বুতাম খোলা শুরু করতেই তিশার বুক ধরপড় করতে লাগলো। এ কি, সত্যি কি ছেলের উদ্দেশ্য খারাপ? এক পা করে কাছে আসতেই তিশা চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে গেল। ঠিক তখনই প্রেম পাশ কাটিয়ে তার পিছন থেকে ইয়ারফোনটা তুলে নিল। হেসে বলল, চোখ খুল বাদরমুখী। ইমরান হাশমির সিনেমা চলছে না এখানে। বিছানায় শুয়ে আরফোনের কানে গুজে আবারও বলল, পাক্কা 10 মিনিটের মধ্যে ঘরটা ঝাড়ু পৌঁছে দিয়ে কফি নিয়ে আসবে, বুঝলি বাদরমুখী? তিশা দাঁত কামড়ে ভিতরে ভিতরে গজরালো। এখানে এনে আদিক্ষেতা ভেবে দেখাচ্ছিলাম, আরে গিন্নিপোনা করাচ্ছে, এখানে এনে রেগে দেওয়া হচ্ছে। দিবে নাকি একটা ঝাটকা দিয়ে মাথায় একটা 400 বিল্ডিং এর বাড়ি? শালা একেবারে হাউটবিট করলো। খেতে তিতা কিন্তু মিষ্টিকর, পুষ্টিকর। লাশের সামনে বসে আছে প্রতুস্থ। এই নিয়ে দুটো লাশ পেল, দুটো মেয়ের চুল কেটে নেওয়া হয়েছে, খুনে চুল কেটে নেওয়া হয়েছে, বুঝে রেখে যাওয়া হচ্ছে পুনের পার্টনার কেমন। লাশের মস্ত তদন্তের ব্যবস্থা করতে বলে প্রিসার চোখের সানগ্লাসটা ঠিকঠাক মতো লাগিয়ে উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে একদল সাংবাদিক তাকে ঘিরে ধরল। স্যার, এই নিয়ে এমন ভাবে দুটো মেয়ে খুন হলো, আপনারা এখনো কিছু করতে পারলে না যে? তাহলে কি এই ভেবে নিব এটার পর একটা খুন হবে আর আমাদের মেয়ে মানুষকে এভাবে ভয়ের মধ্যে দিয়ে বেঁচে থাকতে হবে? তদন্ত আর বাদাম ভাজা কিন্তু এক জিনিস নয় যে চাইলেই ভেজে খেয়ে ফেললাম। সাইড প্লিজ।
প্রত্যুষ মিডিয়ার মাঝ থেকে কোনো মতে বের হয়ে গাড়িতে বসলো। মাথাটা নষ্ট করে দিয়ে এবার বিষয় পুলিশ সামাল দিতে পারছে না বলে এমন ঠুকু একটা লিম বসে গেল তার মতো কর্মকাণ্ডের প্রশাসন ধরে দিয়েছে। এখন সরকারের ওপর তা যাবে না। চলে গেল চাকরি কি থাকবে। প্রত্যুষ গাড়ি বসতেই বসা থেকে প্রেমাক্ত কল এলো। তড়িঘড়ি করে বলল, ভাইয়ের মা তোমার জন্য আমারও পাত্রে দেখতে গিয়েছে। এবার মনে হয় ভাবি ঘুরে আসবে। হোয়াইট ননসেন্স। আবার যুবরাজ সরকারের মেজাজ তুঙ্গে। সকাল থেকেই মাথা নষ্ট। হেডলাইনে বড় বড় করে ছাপ হয়েছে এমপি সাহেবের হবু বউ বিয়ের আগের দিনই পালিয়েছে। কি লজ্জা কি লজ্জা। জীবনে বিয়ে করবে না বলেই ধ্যান ধরে বসে থাকা মানুষটি এত বছর পর একটা বিছুকে নিয়ে শেষ মনে দিল। বেটি হতচ্ছাড়ি পালিয়েছে তো পালিয়েছেই, সঙ্গে এমপির নামটাও মনটাও সঙ্গে নিয়ে গিয়েছে। ফেরত দিয়ে যেতে পারতো অন্তত, কিন্তু আর নয়। ওই ধানি কালঙ্কিকে খুঁজে বের করতেই হবে। ইতিমধ্যেই খোঁজাখুঁজি শুরু হয়ে গিয়েছে। ওকে না পেলে ওর মাকে তুলে আনবে যুবরাজ। যুবরাজ দাঁত চেপে বলল, শোনো, তিশাকে না পেলে ওর মাকে তুলে আনবে। পাশে দাঁড়ানো অ্যাসিস্ট্যান্ট রাফসান অবাক হয়ে বলল, সি স্যার, মেয়ে না পেয়ে মাকে? যুবরাজ গর্জে উঠল, আরে বিয়ে করব বলছি, ওনাকে জিম্মি করে ওনার মেয়েকে হুমকি দেব। রাফসান ধীর সুরে জবাব দিল, হুমকি যে দিবেন তার আগে তো ওনার মেয়েকে খুঁজে বের করবেন। তুমি চুপ থাকো, গবেট কোথাকার। যুবরাজ ধমক দিল। কিছুক্ষণ চুপ থেকে রাফসান হঠাৎ বলে উঠল, স্যার আপনি চাইলে কিন্তু মাথা ঠান্ডা করার একটা টুটকা বলতে পারে। যুবরাজ ব্রু কুচকে জিজ্ঞাসা করলো, কি? আগে বলুন আপনার কি ঠিক মাথাটাই তো গরম হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ তো। রাফসান নির্বিবত ভঙ্গিতে বলল, তাহলে মাথাটা কেটে বিমহা রেখে আসি। বিশ্বাস করেন স্যার, আপনার মাথা আর কখনো গরম হবে না। কতজনকে এই বুদ্ধি দিলাম। যুবরাজ বিষণ্ণ হয়ে জিজ্ঞাসা করলো, ওরা কই এখন? রাফসান 32টা দাঁত বের করে হেসে জবাব দিল, ইয়ে মানে করবে। সন্ধ্যা তখন নেমে এসেছে 15 ঢাকায় আদি মহল্লা নারিজাবাদে। এলাকার প্রগতি চেহারা দেয় আলাদা। নাজিরাবাদকে সময় গন্তব্যে আটকে থাকা এক মহল্লা বললেই ভুল হবে না। সরু সরু আঁকাবাঁকা গলি, ইটের দেওয়ালের খসে পড়া চুনকাম, কোথাও কোথাও শ্যামলা জমে সবুজ হয়ে আছে। পুরনো নকশা কাঠের বারান্দা ধুলতে ধুলতে ঝুলতে থাকে। তার নিচে দোকানপাটে ভিড় লেগে আছে। এক পাশে ভাঙাচোরা টিনের চালা থেকে টুপ টুপ করে পানি ঝরছে, অন্য পাশে কড়াতেই ভাজা শব্দের সঙ্গে মিশে আসছে পুনর ঢাকার সেই বিশেষ গন্ধ। কাবাব, বুটের ঝালা ভর্তা, চটপটি তীব্র মশলা, আবারও কোথাও কোথাও অগরাতে ধোয়া। এমন গলির ভিতরে সন্ধ্যাবেলায় এক ঘুরতে বের হয়েছিল তিশা। বান্ধবী শিমলা আসেনি, তাই একা একাই ঘুরবে বলে সে ঠিক করে। প্রথমে মনে হয়েছিল একটু হাঁটাহাঁটি করবে, পুরন ঢাকা আসলেই গলি দেখবে। শোর গলির মাথায় স্মল কানাবাতি, দালানে চালে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের ভাগ দিয়ে আলো ছিটকে আসছে। কিন্তু নাজের বান্দাদের গলি তো কোনো অসাধারণ রাস্তা নয়। এ এক গোলাকার ধাঁধা। বাঘ পেলেও আরেকটা বাঘ। একটা গলি গিয়ে মিলছে 3টা নতুন গলির সঙ্গে। কোনটা ধরে বেড়াতে হবে এই সিদ্ধান্ত নেওয়াই মুশকিল। তিশা অজান্তেই পথ হারিয়ে ফেলল। তিশার ফোনের ডাটাও নেই, গুগল ম্যাপ দেখবে কেমন করে? কি অভাবে চলে এলো রে। হঠাৎ সামনে গলিটায় ঢুকতে 7-8টা কুকুরের বসে থাকতে দেখল। মহল্লায় নতুন মানুষ এসেছে তা কি তাদের বুঝতে বাকি? একসঙ্গে সবগুলো কুকুর উঠে দাঁড়ায়, ঘেউ ঘেউ করতে করতে এগিয়ে আসে। একটা জরুরি কাজে প্রত্যক্ষ তদন্ত করতে গিয়েছিল 7 নম্বরের বিল্ডিংটাই এসেছিল ঘন্টাখানেক আগে। একাই এসেছে আজকে। এই গলিতে গাড়ি ঢুকালে মানুষের দম নেওয়ার জায়গা নেই, তাই বাইক নিয়ে এসেছে। কাজ শেষে নিচে এসে বাইক চালু করতেই প্রত্যক্ষ আটকে উঠল, থেমে দাঁড়িয়ে কান খাড়া করলো। আবারও শোনা গেল চিৎকার, সঙ্গে প্রচন্ড গেউ গেউ। সে এক মুহূর্ত দেরি করলো না, দৌড়ে ছুটলো গড়ির সেই দিকে, কারণ প্রত্যক্ষের বুঝার বাকি রইল না কোনো মেয়ে বিপদে পড়েছে। এখানে কুকুরের কামড় খাওয়া সাধারণ বিষয়, তাও আবার মেয়ে মানুষ। প্রত্যক্ষ দৌড়ে সামনের দিকে এগাতেই মাথা ধপ করে আকাশ ভেঙে পড়ল। গোলাপি সেলোয়ার কামিজ পরা, খোলা চুলে একটা মেয়েকে আবিষ্কার করলো। তবে এই কুকুরগুলো মেয়েটাকে নয়, বরং মেয়েটার কুকুরগুলোকে তাড়া করছে। ইট হাতে তুলে দৌড়ান দিতে দিতে চেঁচিয়ে বলছে, শালা গভীর কুকুরের বংশ, মানুষ চিনিস তোরা? তিশার পথ আটকে তারা তার সঙ্গে বিরুদ্ধ করস, আজ খাইছি তোদরে। কুকুরগুলো প্রাণপণে বাঁচার জন্য ছুটে প্রত্যক্ষের পাশে হাতি ছুটে পারল। এখানে এসেছিল মেয়েটাকে সাহায্য করতে, কিন্তু এখন তো দেখছে কুকুরগুলো সাহায্য লাগবে। কুকুর বলে তারা কি মানুষ না? তিশা দৌড়ে এসে প্রত্যক্ষকে ভেঙে কুকুরগুলোকে পিছনে যাওয়ার আগে মানহুলের সঙ্গে পড়ে থাকা ইটের টুকরোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল তিশার ওপর।
দুজন পড়তে পড়তে শেষ রক্ষা হয়। তিশা তৎক্ষণে প্রত্যুষের দিকে তাকায়, চোখে চোখ রাখতেই কেমন যেন একটা গান বেজে ওঠে। তুমি হে দেখা তো ইয়া জানে না সানাম, প্রিয় তুহা দিব না সানাম। প্রেম নেওয়াজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। গলার গিটারে একটা নেকলেট পরল, হাতে সে ঘড়ি পরে না। ওই সময় দেখার সময় বলে নেই। অদ্ভুত, রিনে বাবাদের মতো কতগুলো ব্রেসলেট হাতে দিল। চুলগুলোতে তার চিরুনি লাগানো লাগে না, সব সময় হাত বুলিয়ে ঠিক করে নেয়। তাতেই তো তাকে দেখতে মেয়েদের প্রেম একটা ভাব চলে আসে। কিন্তু ওই মেয়ে মানুষ, ইয়াক, যত দূরে থাকা যাক বাবা, মানুষ ভাবে প্রেম বোধ হয় বকাটে, তবে তাকে ভালো করা যায় চেনা যায় না তারা বলতে পারবে। মেয়ে মানুষের সঙ্গে তার কি পরিমাণ অ্যালার্জি, আর গায়ে পড়া মেয়ে হলে তো কথাই নেই। যেদিন ওই মেয়ে এমন মেয়েদের সঙ্গে সাক্ষাৎ হয়, ওই দিন বাসায় এসে একসঙ্গে 3টা অ্যালার্জি বড়ি খেয়ে নেয়। মানুষের ইলিশ চিংড়ি বেগুন অ্যালার্জি, এই জানাবের মেয়ের মানুষের অ্যালার্জি। গায়ে পড়া মেয়েদের প্রেম নিজেই তরকারি দিয়ে ঠিক করে, ওদের সঙ্গে পিরিতি আলাপ জমে না ঠিক, তবে দুষ্টমি আলাপের মাধ্যমে তদন্ত এদেরকে নিজে থেকে মেপে 10 হাত দূরে রাখার চেষ্টা করে। প্রেমের কানের নিচে বরাবর ঘাড়ের কাছে একটা ছুরির ট্যাটু আছে। সেই ট্যাটুটা ভালো করে দেখে খালি গায়ে সাদা রঙের প্যান্টটা পরে বিছানায় বসে পড়ে। তার অ্যান্টিক জিনিসের প্রতি আকর্ষণ কাজ করে। ঘরটা সেসব জিনিস দিয়ে সাজানো, পুরো ঘর জুড়ে তো প্রেমের তুলা আর ছবি তোলা আছে। সারা বছর এদিক ওদিক ঘুরে ছবি তুলতেই থাকে। শেষবার সুইজারল্যান্ডে গিয়ে 6 মাস থাকা হয়েছে। শেষে দাদু হার্ট অ্যাটাকের নাটক করে বাড়ি আনিয়েছে তাকে। তবে এই কাঠের বাড়ি আর তার ডেকোরেশন দাদুভাইয়ের নাকি ভাল লাগে না। দাদুভাই বলে এটা তো বাড়ি নয়, একেবারে চিড়িয়াখানা। দাদুভাই ছাড়া প্রেমের আপন বলতে কেউ নেই। প্রেম আপন করতেও চায় না কাউকে। মানুষ বিশ্বাসঘাতক। জন্ম নেওয়ার মায়ের যেখানে সন্তান ছেড়ে দেয়, সেখানে দুনিয়ার নিজে না খেয়ে অন্য কাউকে বিশ্বাস করা মোহ মুশকিল। নিজের মতো আছে, এই তো বেশ চলছে দিনকাল। আর কি লাগে। প্রেম গিটারটা হাতে নিয়ে বিছানায় বসে সিগারেটের ধোঁয়ায়। পাশে টেবিলের ওপর কাচের গ্লাসটা ছিল, তাতে মদ ডালা। প্রেম হাতের সিগারেটটা গ্লাসের মধ্যে ফেলে সিগারেটটা এবার আরো শক্ত করে কুলে নিয়ে নিজেকে উদ্দেশ্য করে বলে, প্রেম ভালোবাসা তোর জন্য না প্রেম পড়বি তো মরবি। ও পথে যাওয়ার রাস্তাটা তো আছে, তবে ফেরার পথ নেই। প্রেমেরা ভালোবাসার জন্য তৈরি হয়নি, তারা ধ্বংস থেকে প্রেম সৃষ্টি হয় না। প্রেম গিটারে টুংটাং করে বাজালো, সুরে মিলিয়ে গান ধরল। হেতিজা নেওয়াজ ভাত খাওয়া থেকে সবকিছু বন্ধ করে দিয়েছেন। একে তো ছেলের জন্য এতগুলা মেয়ে দেখলো, তার মধ্যে একটাও পছন্দ হয়নি। উল্টো নাকি একটা ব্রণ উঠেছে। কি যে ব্যথা, মুখে কিছু উঠলে হেতিজা সেটাকে যতক্ষণ পারে খোঁচাতে থাকে। কেন খোঁচাতে নিজেও জানে না সে। আবার সে এটাও জানে, এই খোঁচাখুচি করতে গিয়ে ডাক্তার যে বসে যাবে, তখন সে ডিপ্রেশনে চলে যাবে। কিন্তু তাতে কি আপত্তি, খুঁচিয়ে তো আমার আরামই লাগছে। প্রেমা মায়ের ঘরে ঢুকতেই হেতিজা জিজ্ঞাসা করলেন, প্রত্যুষ আসেনি? না, আসেনি। হেতিজা মুখ বাঁকিয়ে বললেন, ইস, কি ঘোড়ার ডিমের চাকরি। বিয়ে দিলে এত রাত পর্যন্ত ডিউটি করতে হয়, তাতে কি বউ টিকবে? আর আমার কি নাতি নাতনির মুখ দেখার সৌভাগ্য কখনোই হবে? প্রেমা দাঁত কেলিয়ে বলল, কেন মা, আমি আছি না, আমাকে বিয়ে দিয়ে দাও, তোমার স্বপ্ন পূরণ করে দিব। কি সব কথাবার্তা বলছিস? জাটা দিয়ে বাড়ি মারবো, সব সামনে থেকে যা। প্রেমা মুখ ব্যাংচি দিয়ে বলল, গেলাম প্রেম ভাইয়ের কাছে। হেতিজা হাত ছেড়ে বাঁচলেন। যা খালি। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বড়লোক স্বামী গল্পের 3 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। তিশাকে হলরুমে এনে দরজা ভিতর থেকে বন্ধ করলো প্রেম। ধাক্কা দিয়ে বিছানায় ফেলতে যাওয়ার আগে তিশা গলা উঁচু করে বলল, এই ভাই